আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের বেসরকারি বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কানাডা প্রবাসী মেয়ে দেশে ফিরে দাফনের সিদ্ধান্ত নেবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হলে বেলা ৩টার দিকে তাকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে আনা হয়। ৩:৩৫ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ওনাকে আমরা মৃতই পেয়েছি। মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং ৩:৩৫ ওনাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী উপদেষ্টারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। সফর শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকেই হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। রাতে এশার নামাজের পর ধানমন্ডি ৭ নম্বরে বাইতুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কানাডা প্রবাসী মেয়ে দেশে ফেরার পর মরহুমের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন ওনার মেয়ে আসবেন, ওনার মেয়ে বিদেশে থাকেন, সেখান থেকে আসতে আসতে উনি বোধহয় ২২ তারিখ সকালে আসছেন। ঠিক সকালে আসলে সেখানে ওনার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে, যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। এএফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এএফ হাসান আরিফ। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এর কোনো বিকল্প নেই বলেও মত তাদের। রাজধানীতে পৃথক 2 আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। পরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদের আর্থিক সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিজের দলের বাইরেও সকল শহীদ আহতদের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। এ সময় ২৪-এর আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ৫ আগস্ট পরবর্তী গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে আশা নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, তারা গণতন্ত্রের জন্য দল করছেন। কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারকে কারো কথায় কান না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। এ সময় জাতীয়তাবাদী শক্তিকে আবারও নির্মূল করা ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এই নেতা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত ইসলাম সরকার গঠন করলে দেশের রাজা নয়, জনগণের সেবক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর খামারবাড়িতে জাতীয় কৃষিবিদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় কোনো ধরনের চাঁদাবাজি ও দখল বাণিজ্য করতে না দেওয়ার ঘোষণাও দেন তিনি। জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা 5 আগস্টের আগে কল্পনা করার সাহস ছিল না। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় কৃষিবিদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত সরকারের নানা অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছর ধরে ফ্যাসিবাদ সরকার দেশটাকে গুম ও খুনের রাজত্বে পরিণত করেছিল। বিশেষ করে গত 15.5 বছর একটানা একটি ফ্যাসিস্ট সরকার এই জাতির ঘাড়ের উপর ছিল। তারা দেশটাকে সব দিক থেকে খাবলে খুবলে শেষ করে দিয়েছে। খুন, গুম, দর্শন, লুণ্ঠনের চারণভূমিতে তারা পরিণত করেছিল বাংলাদেশকে। বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে বলা হয়েছে এটাই আমাদের হিমালয় পর্বত। জাতিকে বলা হয়েছে জাতি আছে এখন উন্নয়নের হাইওয়েতে, কোনো সময় বলেছে মোটরওয়েতে। আমিরে জামায়াত আরো বলেন, এ যাবৎকালে যারা দেশের ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই দায়িত্ব পালনে অবহেলা করেছে। অতীতে যারা দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন তারা যদি তাদের দায়িত্বটা পালন করতেন, সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো। কিন্তু অনেকে সোনার বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে এটাকে শ্মশান বাংলাদেশ বানিয়েছিলেন। আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাল্লাহ জমিদার কিংবা মালিক হব না, আমরা হব জাতির সেবক। আমাদের কাজ হবে চৌকিদারের কাজ, পিয়নের কাজ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব। আমরা দখল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা 5 আগস্টের আগে কল্পনা করাও সাহস ছিল না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। আল্লাহ যেন একটা সত্যিকারের খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য। দিনে দিনে খেজুর গাছ কমে যাওয়া ও গাছিদের পেশা পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছিল গুড় তৈরির কাজ। পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছেন কয়েকজন যুবক। তাদের উদ্যোগে গত 2 বছর ধরে বেড়েছে খেজুর গুড় তৈরির কাজ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভোরের আগেই হাড়ি নিয়ে খেজুর রস সংগ্রহের জন্য বের হন গাছেরা। সেই রস দিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। রস আর গুড়ের টানে আসেন ক্রেতারা। রসের ভাটিকে ঘিরে উৎসবের আমেজ। অনেকেই আসেন ছেলে মেয়ে নিয়ে তাজা খেজুরের রস খেতে। কৈশোরের স্বর্ণালী স্মৃতি ফিরে আসে মনের আঙিনায়। একটা বাসায় থাকতাম, তখন ওই বাসাটায় খেজুর গাছ ছিল, তখন কেউ চুরি করে নামাইতো আর ওইটা খাইতাম। আজকে মনে হইতেছে ওই স্বাদটা আবার ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, সবাই একত্রে রস খাচ্ছি, মুড়ি দিয়ে রস খাওয়া। এসব গুড় বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে, আর প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চাহিদা অনুযায়ী গুড় সরবরাহ করতে পারেন না গাছিরা। বাজার থেকে আমরা যে গুড়টা কিনি, এই গুড়টা আসলে অতটা মানসম্মত হয় না। সেই গুড়ের মধ্যে নানান রকমের ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক, এর জন্য এই গুড়টা নিতে আসছে। নগরায়নের প্রভাবে আশঙ্কাজনক হারে কমে আসছে গাছের সংখ্যা। ঋতুভিত্তিক কাজ হয়, গাছিরা খুঁজে নিচ্ছেন অন্য পেশা।
তবে কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে ফিরে আসতে শুরু করেছে জেলার খেজুরে গুড়ের ঐতিহ্য। ফিল করলাম যে আমার ফরিদপুরের যে খেজুরে গুড়ের ঐতিহ্য ছিল সেই গুড় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আসলে হতে পারে না। খেজুরের রসের উৎপাদন বাড়াতে এগিয়ে এসেছে কৃষি বিভাগ, নানান উদ্যোগ নিচ্ছেন তারাও। গুড় উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন কৃষক এখান থেকে একটি ভালো মানের গুড় তারা নিজেরা উৎপাদন করতে পারে এবং আমাদের যে গুড়ের যে একটি গুণগত মান, এই গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা কৃষি অফিসের হিসাব মতে ছোট বড় মিলিয়ে জেলায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 52,630 মেট্রিক টন কয়লা নিয়ে লাইবেরিয়ার জাহাজ এমভি সি স্প্রিট ও 54,000 মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ এমভি ইকারিয়াস ভোরে মংলা বন্দরে ভিড়েছে। জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন কর্মকর্তা হুসাইন ইমাম জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মংলা বন্দরে পৌঁছায়। জাহাজ দুটি থেকে সকাল থেকেই কয়লা খালাস শুরু হয়েছে, যা লাইটার জাহাজের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে। পার্টেক্স খেলার খবর। রিয়াল ভায়াদোলিদকে 3-0 গোলে হারিয়ে টানা 6 ম্যাচ পর জয় ফিরল জিরোনা। স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামে জিরোনা। খেলার 31 মিনিটে ডেভিড লোপেজের গোলে লিড নেয় তারা। গুতেরেজের ক্রসে মাথা ছুঁয়ে 39 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবেল রুইজ। দ্বিতীয়ার্ধের গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে জিরোনা। খেলা শেষের 9 মিনিট আগে আর্নল্ড দানোমা জিরোনার 3-0 গোলের জয় নিশ্চিত করেন। এই জয় 18 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 8ম স্থানে উঠে এলো জিরোনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।